আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। অষ্টম অধ্যায় একাদশ শ্রেণী এবং এসএসসি পরীক্ষা 2026 উভয় জনের গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম একটা ক্লাস হয়ে গেছে অলরেডি এর উপরে, এবং এই অধ্যায়ের মূল কাজই হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। বিনিয়োগ সিদ্ধান্তের উপর আমার অলরেডি আলোচনা হয়েছে, কি কি সূত্রে অ্যাপ্লাই হবে সেই বিষয়ে অলরেডি একটা ক্লাস হয়েছে। গত ক্লাসে যে আলোচনা করছিলাম সেটি আমি একটু দেখাই দিই, শুধু যা যা বলা হয়েছিল। এই জায়গায় কয়েকটা সূত্র আছে, অন্যটা নিও। হ্যাঁ, অন্যটা নিও। আই ছায়া বাবার একটা কলম দে, আমার সকলে হয় না, লিখতেছি না। আমি যে সূত্রগুলো নিয়ে গত ক্লাসে আলোচনা করছি সেটি একটু বলে দিই, যেন যারা ক্লাসটা দেখবা একটু আইডিয়া পেয়ে যাও। যেহেতু লেখা আছে, বিস্তারিত আলোচনা আশা করি করা লাগবে না। মূলধন বাজেটিংটা হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত, এবং এই বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য 5টা ফরম্যাট আছে। এই 5টার মধ্যে কখন সিদ্ধান্ত সাপোর্ট করা যাবে সেটি আমি সব বলে যাব। প্রথমে হলো যদি পেব্যাক পিরিয়ড মানে যে বিনিয়োগ ফেরতকাল সময়, কত সময়ের মধ্যে আমার বিনিয়োজিত টাকা ফেরত আসে, সেটার নাম হলো পেব্যাক পিরিয়ড। তো এনসিও মানে নিট ক্যাশ আউটলি, এনসিবি মানে নিট ক্যাশ বেনিফিট। তাহলে যদি প্রত্যেক বছর সমান সমান টাকা আমার ইনভেস্ট করলাম 1 লাখ টাকা, প্রত্যেক বছর আমার ইনকাম হয় 25,000 টাকা, তাহলে এনসিও মানে 1 লাখ টাকা, এনসিবি মানে 25,000 টাকা। তাইলে 1 লাখ টাকাকে 25,000 দ্বারা ভাগ করলে 4 বছরের মধ্যে আসল টাকা উঠে আসবে। যদি প্রত্যেক বছর এনসিবিটা কি হয়, সমান হয়। এনসিবির আরেক নাম হলো নগদ আন্তঃপ্রবাহ। এটা 19-এ থাকতে তোমরা পড়ছো। নগদ আন্তঃপ্রবাহ নেট ক্যাশ বেনিফিট বের করা যে প্রসেস, সেটা আমি দেখাবো অঙ্কের মধ্যে। সমান হলে এই সূত্র, আর যদি অসমান হয় তাহলে সূত্রটা এমন হবে, এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড ডি। এ হলো যে প্রিভিয়াস ইয়ার অফ দ্য ক্যাপিটাল রিকভারি ইয়ার, ক্যাপিটাল রিকভারি হওয়ার আগের বছরের নাম হলো এ। এনসিও হলো ক্যাশ আউটলি, নিট ক্যাশ আউটলি। আর ডি হলো ক্যাপিটাল রিকভারি ইয়ারে যে পরিমাণ ক্রমজিত নগদ প্রবাহ, সেটার নাম হলো সি। আর যে বছর ক্যাপিটাল রিকভারি হবে, অর্থাৎ মূলধনটা উঠে আসবে, সেই বছরের নগদ প্রবাহের নাম হলো ডি। এই ছিল পেব্যাক নিয়ে 3টা আলোচনা। পেব্যাকের মধ্যে বার্ষিক অবচয়ের বিষয়াদি আছে, বের করা আইটেম আমি বলবো। এআরআর, এভারেজ রেট অফ রিটার্ন, গড় মুনাফার হার। তো গড় পরবর্তী নিট মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমাদের গড় মুনাফার হার সূত্রটা চলে আসবে। তাহলে এই যে পেব্যাক থেকে একটা সিদ্ধান্ত নিতে হয়। পেব্যাক যদি আয়ুষ্কাল থেকে কম হয়, যত কম হবে তত ভালো, মনে রাখতে হবে। আয়ুষ্কাল থেকে যত বেশি কম হবে পেব্যাকটা, আমার কোম্পানিটা তত ভালো। দুইটা কোম্পানির মধ্যে যেটার পেব্যাক কম হবে সেটা সাপোর্ট করতে হবে। আর সিঙ্গেল কোম্পানির ক্ষেত্রে যেটার পেব্যাক তাড়াতাড়ি আয়ুষ্কাল থেকে যদি কম হয় তাহলে পেব্যাক সাপোর্ট করা যাবে, পেব্যাকের ভিত্তিতে ওই প্রজেক্টকে সাপোর্ট করা যাবে। আর গড় মুনাফার হলো প্রত্যাশিত আয়ের হার থেকে যদি গড় মুনাফার হার বেশি হয় তাহলে কোম্পানি সাপোর্ট করা যাবে। সাধারণ মূলধন ব্যয়, বাট্টার হার, এগুলো হচ্ছে ওই একটা সিমটম যে এই প্রজেক্টটা সাপোর্ট করা যাবে কিনা এভারেজ রেট অফ রিটার্নের ভিত্তিতে। যদি মূলধন ব্যয় থেকে এভারেজ হারটা কি হয়, বেশি হয়, মূলধন ব্যয় থেকে এভারেজ হার বেশি হয় তাহলে সাপোর্ট করা যাবে, আর কম হলে সাপোর্ট করা যাবে না। গড় বিনিয়োগ বের করার প্রক্রিয়া হলো প্রাথমিক বিনিয়োগকে ভগ্নাংশের মূল্য দ্বারা যোগ করে 2 দ্বারা ভাগ করলে গড় বিনিয়োগ চলে আসবে। আরেকটা হলো এনপিভি, নিট প্রেজেন্ট ভ্যালু। এনপিভি যদি পজিটিভ হয় তাহলে সাপোর্ট করা যাবে, এনপিভি যদি নেগেটিভ হয় তাহলে সাপোর্ট করা যাবে না। এনপিভিরা যদি অসমান হয়, নগদ আন্তঃপ্রবাহ অসমান হলে সূত্র হলো এনপিভি সমান CF1 প্লাস CF2 প্লাস CF3। যত বছর থাকবে চলতে থাকবে কন্টিনিউয়াসলি, আর নিচে 1 2 3 4 এভাবে যাবে আগে, মাইনাস CFO মানে ক্যাশ ফ্লো আউটলি, যে পরিমাণ ক্যাশ আউট হয়েছে সেটা, অর্থাৎ যে পরিমাণ ইনভেস্ট করছি। হ্যাঁ, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বলা যায়। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস করলে যেটা হবে, যদি এনপিভি পজিটিভ হয় তাহলে সাপোর্ট করা যাবে, এনপিভি নেগেটিভ হলে সাপোর্ট করা যাবে না। আর কে হলো যে মূলধন ব্যয় বাট্টার হার, সেটা হলো কে। আর যদি নগদ হয়, প্রত্যেক বছর টাকাটা যদি আমার নগদ আসে, আগের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তারপরেও যারা আগের ভিডিওটা দেখো নাই তাদের জন্য কিছু সামারি বলে গেলাম, আগের ভিডিও তখন করানো হয়েছে সেটি দেখবা। যদি এনসিবিটা কি হয়, যে সমান হয়, তাহলে এনসিবি অথবা ইনস্টলমেন্টটা বললেও পারি। প্রত্যেক বছর টাকা যদি সমান আসে তাহলে ওই প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি যে সূত্রটা, টাইম ভ্যালু অফ মানি, অ্যানুইটি সূত্র বসায় দিলেই হবে। 1 - 1 ডিভাইডেড 1 প্লাস KT⁴n ডিভাইডেড K মাইনাস CFO, এটা বসায় দিলাম। যদি সমান হয় তাহলে এই সূত্র অ্যাপ্লাই হবে। আর একটা হলো পিআই মানে প্রফিটেবিলিটি ইন্ডেক্স।
মুনাফা সূচক। তো মুনাফা সূচক হলো টিপিবি, টোটাল প্রেজেন্ট ভ্যালুকে ওই যে এই সিএফও মাইনাস করলে এনপিভি চলে আসে, সিএফও মাইনাস না করলে যে টাকাটা সেটার নাম হলো টোটাল প্রেজেন্ট ভ্যালু। এনসিও দ্বারা ভাগ করলে 1 থেকে বড় হলে প্রকল্প সাপোর্ট করা যাবে, 1 এর কম হলে প্রকল্প সাপোর্ট করা যাবে না। এবার হলো আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। এলআর মানে দুইটা এনপিভি লাগবে, একটা হলো কম রেটের এনপিভি, যদি এনপিভি প্রথমবারে যে রেটটা থাকবে বাট্টার হার সেটা দ্বারা আমরা এনপিভি করব। এনপিভি যদি পজিটিভ আসে বাট্টার রেটটা কমায় দিতে হবে, নেগেটিভ পজিটিভ আসলে বাট্টার রেট বাড়াইতে হবে। এনপিভি যদি পজিটিভ আসে তাহলে বাট্টার হার বাড়াইতে হবে, এনপিভি যদি নেগেটিভ আসে তাহলে বাট্টার হার কমাইতে হবে। অর্থাৎ কম রেটে পজিটিভ উত্তর দিবে আর বেশি রেটে নেগেটিভ উত্তর দিবে। দুইটা এনপিভি লাগবে আইআরআর করার জন্য। আইআরআরও সেম কন্ডিশন, যদি মূলধন ব্যয় থেকে আইআরআর হার বেশি হয় তাহলে প্রকল্প সাপোর্ট করা যাবে, আর যদি কম হয় তাহলে সাপোর্ট করা যাবে না। এটা হয়তো বন্ধ হয়ে গেল। আশা করি শুনতে পারছো। এবার আমি সামনের দিকে আগাচ্ছিলাম, যে অঙ্ক করাইছিলাম, হ্যাঁ, আলফা লিমিটেডের নিট বর্তমান মূল্য বের করছিলাম, তার মানে এনপিভি নিয়ে আলোচনা হয়েছে। সিম্পল এনপিভি যে সে আলোচনাটা অলরেডি হয়ে গেছে। তারপরে বের করছিলাম ওই যে ক্রমজিত নগদ প্রবাহ, পেব্যাকটাও বের করছি, অত দুইটা সূত্রে অ্যাপ্লাই হয়ে গেছে। অসময় নগদ প্রবাহ ছিল সেটাও করছি, এটা আমি ইনবক্সে বা কমেন্ট বক্সে অথবা এই কমেন্টসে এটার এই ক্লাসের ভিডিওটাও দিয়ে রাখবো, এটা যারা দেখে নিবা। যেহেতু আলোচনা হয়ে গেছে সুতরাং এটা আলোচনা আর করে লাভ নাই। এটা গেছিল একটা অঙ্ক, সেটা সালটা হচ্ছে সম্ভবত ঢাকা বোর্ড 2025। এবার আসি আবার ঢাকা বোর্ড 2025-এ আরেকটা অঙ্ক আসছিল, ও না ওইটাই তিনটা কেন, ও ঢাকা বোর্ড 25-এ আরেকটা অঙ্ক ছিল, দুইটা ঢাকা বোর্ড 25 দুইটা অঙ্ক আসছে। এটারও আমরা বের করছি, আইআরআর বের করছি, তাই না? তো আইআরআর বের করতে গেলে আমাদের কি লাগবে বলছিলাম, দুইটা এনপিভি লাগবে। তো একটা এনপিভি বাট্টার হার যে ছিল 12%, সেটার সাহায্যে আমি বের করছি। এই এনপিভিটা আসলো নেগেটিভ 7,584 টাকা নেগেটিভ, অর্থাৎ উপরের এডি যুগফল থেকে 2 লাখ টাকা থেকে এডি যুগফল কম, যার কারণে নেগেটিভ হয়েছে। তো নেগেটিভ হওয়ার কারণে এটা একটা পজিটিভ রেট লাগবে। এই পজিটিভটা মনে বের করি নেই, হ্যাঁ, একটা মনে করা হয়েছিল, বাকিটা হয়তো রয়ে গেছে। আমি দেখতেছি তাহলে কদ্দুর করছিলাম, রইল কদ্দুর। ওই তার মানে আইআরআরটা শেষ হয়নি, হ্যাঁ, পেব্যাকটা করছি, আইআরআরটা করা হয় নাই। সমস্যার কোনো কারণ নাই, আমি আইআরআর করে দিব। আমি দেখি 65,000, আগেরটাতে একটা কারেকশন ছিল, সেই কারেকশনটা যারা আগের ভিডিওটা দেখবা এই কারেকশনটা করে নিবা। আগের ভিডিওতে কারেকশন ছিল, আমি ওই যুগফল একটাটা যুগফল আরেক জায়গায় বসাই দিয়েছিলাম। এইটি হলো তোমার নর্মালি 4টা বছর, তো দেখা যাচ্ছে 2 লাখ টাকার বেশি হবে, তাই না? আমি আগে যুগফলে ভুল করছিলাম, এই ভুলটা একটু কারেকশন করে দিই, কষ্ট করে তোমরা একটু মিলাই নিবা। এটা যুগফলটা হইল কত লাখ, এই সবগুলা থেকে 2 লাখ টাকা মাইনাস করলে আমাদের যে ফলাফলটা আসবে সেটা হলো 49,593 টাকা। 49,593 টাকা। আমি একটু চেক করি, 4 টাকা 4 টাকা 8 টাকা 9 টাকা 17 টাকা 23 টাকা 3 টাকা, ঠিক আছে। আর হলো 2 টাকা, 2 আর 6 8, 8 5 হলো 13, 13 আর হলো 4, 13 আর 4 হলো 13 আর 4, 13 আর 4 হলো 13 আর 3 না 8 5 13, 13 3 16, 16 আর 3 হলো 19, 16 আর 3 19, 19 আর 2 হলো 19, হাতে হলো 2, 20 21, তার মানে 3 1, তারপরে হলো মাইনাস করতে হবে। যাক, এটা যোগফলটা একটু নিজেরা কারেকশনটা করে নিবা, হ্যাঁ।
আমি যতটুকু দেখতেছি যোগফল হলো 49,593 টাকা। হ্যাঁ, এইটা যে এনপিপিটা আসছিল, কি আসছিল এনপিপি, এটা এনপিপি আসছে পজিটিভ। কত পার্সেন্টে পজিটিভ আসছে? 12%। এটা কিন্তু অঙ্কটা দেওয়া ছিল। আগের অঙ্কটা অবশ্যই নিজেরা একটু পড়ে নিতে হবে, যেহেতু আগের অঙ্কের সাথে এটা রিলেটেড। যারা আগের ক্লাস দেখবে না তারা কিন্তু এটা পারবে না। তো আগের ক্লাসে এটা হিসাব নিকাশ করছি। আমি এখন আইআরআর এ আসি। আইআরআর করার জন্য আমাদের 2টা এনপিপি লাগবে। তো আমি দ্বিতীয় এনপিপিটা এখন করবো। তো আগের ক্লাসটা অবশ্যই দেখতে হবে। যারা আগের ক্লাসটা দেখবে না তারা এই অঙ্কটা পারবে না, যেহেতু বহুত টাকা ডিফারেন্স। টাকা হলো কত? 12% ধরে আমার টাকা পজিটিভ আসছে প্রায় 49,000 টাকা। 4টা বছরের মধ্যে 49,000 টাকাকে নেগেটিভ করে রূপান্তর করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা এক করে নিব, এই বাট্টার হারটা একটু বাড়ায় দিব। ধরা যাক, যেহেতু আমাদের কত পার্সেন্ট, যেহেতু 12% করে পজিটিভ আসছে না, আমরা বাট্টার হারটা এবার বাড়ায় দিব। অল্প ধরে ঝামেলা না করে একসাথে একটু বেশি করে দেব। যেহেতু আমি কে দ্বারা ইন্ডিকেট করছি, আমি কে লিখতে পারি। কেউ যদি আই লিখে সে আই লিখতে পারে, সমস্যা নাই। ধরলাম 25%, 0.25 দশমিক কত। এবার আমরা ওই আগের মতন সূত্র বসায় দিব। তো এনপিপি সমান কি জানতাম? একবার, দুইবার এবং তিনবার 1 প্লাস কে, আবার 1 প্লাস কে, আবার 1 প্লাস কে, 4বার। তো 4টাই আর না, ওয়ান প্লাস কে। উপরে কত? CF1, CF2, CF3, CF4। এই জায়গায় 1, 2, 3, 4। এবার লাস্টে কি করবো? মাইনাস CF4। CF4টা ওটা নিচে দিবা, তাই ক্যাশ আউট। তাহলে একবার, দুইবার, তিনবার এবং 4বার। আমার ক্যাশ আউটও ছিল 2 লাখ টাকা। 2 লাখ টাকা আমি CF হতে বসায় দিলাম। এবার এদিকে কত পার্সেন্ট? 12%। তাহলে কি হবে? 25%। 1 প্লাস 1.25। এটা হলো 4, অর্থাৎ 1, 2, 3 এভাবে বসবে। প্রথম বছর টাকা আসছিল আমার 65,000 টাকা। 65,000 টাকা কি করে আসছিল এটা কিন্তু আমি আগের ক্লাসে আলোচনা করছি। এই জন্য আগের ক্লাসে না দেখলে এইদিকে বুঝবা না। 65,000 পরে হলো 98,000, 98 পরে হলো 75,000। এটা তো সিঙ্গেল একটা একটা এই যে টাইম ভ্যালুর সূত্র বসায় দিলাম। এই যে 4টা সূত্র বসাও, ক্যালকুলেটার চাপো, 65,000 ভাগ 1.25 দিলে উত্তর চলে আসবে কত? 52,000 টাকা। 93,000 ভাগ 1.12 পাওয়ার 2 দাও, তাহলে উত্তর চলে আসবে, সেটা হবে 59,520 টাকা। 98,000 ভাগ করে 1.125 দিয়ে পাওয়ার 3 দাও, তাহলে টাকা চলে আসবে 50,176 টাকা। 75,000 ভাগ 1.25 পাওয়ার 4 দিলে টাকা চলে আসবে কত? 30,720 টাকা। আর মাইনাস কত? 2 লাখ টাকা। এবার এই সবগুলা যোগফল থেকে এটা মাইনাস করলে আমাদের উত্তর আসতেছে নেগেটিভ। সেটা কত? 7,500 টাকা, 84 টাকা। তো আইআরআর করার জন্য 2টা রেট লাগবে। কয়টা রেট লাগবে? 2টা। আইআরআর করার জন্য কয়টা রেট লাগবে? 2টা। একটা পজিটিভ রেট আর একটা নেগেটিভ এনপিপি। 2টা এনপিপি লাগবে। এবার আমরা আইআরআর এর সূত্রটা বসায় দিই। আমরা জানি আইআরআর মানে কি? ইন্টারনাল রেট অফ রিটার্ন। তো প্রথমে হবে কি? এলআর, লোয়ার রেট। তারপরে একটু টান হবে, উপরে কি হবে? এনপিপি। এনপিপি দিবা এলআর। এলআর মানে কি? লোয়ার ডিসকাউন্ট রেটে যেটা হয়েছে। আবার এনপিপি হবে এই জায়গায় এলআর মানে লোয়ার ডিসকাউন্ট রেট, মাইনাস হবে এনপিপি। এনপিপি এইচআর। এইচআর মানে কি? হায়ার ডিসকাউন্ট রেট। মনে রাখবা এটা।
এইচআরটা এআরআরটা একটু নিচে লিখবে। এদিকে হবে কি এইচআর মানে হায়ার ডিসকাউন্ট রেট আর একটা লোয়ার ডিসকাউন্ট রেট, গুণ কত লাস্টে হবে 100 গুণ করে দিবা, বা 100 গুণ সমস্যা নাই, সবার শেষে যে উত্তরটা আসবে সেটাকে আমরা ম্যানেজ করে দিলে হবে। এদিকে আমি সবগুলা মিনিং কি লিখবো, আমরা এনপিবি এট লোয়ার ডিসকাউন্ট রেট, হায়ার ডিসকাউন্ট রেট, এলআর, এলআর মানে লোয়ার ডিসকাউন্ট রেট কত পার্সেন্ট, 12% ধরছিলাম, এটা প্রশ্নে দেওয়া ছিল 0.012। এইচআর মানে কি হায়ার ডিসকাউন্ট রেট, হায়ার ডিসকাউন্ট রেট কত 25% ধরছে, এটা মন মতন ধরে দিলেও হবে। তবে অবশ্যই যেহেতু বেশি টাকা নেগেটিভ, পজিটিভ যেহেতু প্রায় কত পজিটিভ আসছিল 49,000 টাকা, সেটাকে নেগেটিভ করার জন্য একটু বেশি রেট ধরবো, যেন আবার রিক্সে পড়তে না হয়। আবার যদি পজিটিভ আসে তাহলে আরেকটা রেট ধরতে হবে। এনপিবি একটা আছে হায়ার রেট আর একটা আছে লোয়ার রেট। এনপিবি এলআর কত আসছিল 49,593 টাকা। আর এইচআর এনপিবি এট এনপিবি এইচআর, এইচআর মানে হায়ার ডিসকাউন্ট রেট কত আসছে, নেগেটিভ আসছে 7,584 টাকা। এটা আমাদের মূল জিনিস, আর তো সবগুলা বের করা হয়ে গেছে। এবার আমি মানগুলা বসাই। লোয়ার ডিসকাউন্ট রেটটা কত 12%, 1.25 না 12% মানে 1.0.12। উপরে ছিল পজিটিভ 49,000, এনপিবি পজিটিভ 49,000 কত 49,593। এটা নিচেও বসবে 49,593। যারা সূত্র লিখবা না, এই সূত্রের মাইনাস, আর হায়ার ডিসকাউন্ট রেটে এনপিবিটা আসছে ওটাও মাইনাস, তাহলে এই জায়গায় আরেকটা মাইনাসের সূত্র হয় 7,500 কত 84 টাকা। তারপরে হায়ার ডিসকাউন্ট রেট 0.25, আর এই জায়গাটা একবারই কম, আর 0.12 আরেকটু এদিকে চাপায় লিখতে হইতো 0.12 49,493, আবার 49,493 মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 7,584। আর 0.25 থেকে ঋত্বিক আসতো, ঋত্বিক কি কোনো সমস্যা কি, আমি কি শোনা যায় না, বুঝলাম না। ও খাতা দেখি না, আচ্ছা সমস্যা নাই, আমি আবার দেখাচ্ছি। কোন খাতা দেখা যায় না, খাতা দেখা যায় না মানে বুঝলাম না কি কোস। এই যে খাতা তো দেখা যাচ্ছে 49,493, 49,493 হলো এনপিবি প্রেজেন্ট নিট বর্তমান মূল্য কম ডিসকাউন্ট রেটে, যেটা এটা পজিটিভ আসছে, আর বেশি ডিসকাউন্টের নেগেটিভ আসছে 25%। 0.25 থেকে 0.12 বাদ দিলে কত হবে 0.13। এবার ক্যালকুলেটরে যে কাজটা করতে হবে কি, এই দুই নিচে দুইটা যোগ করব, উপরেটার সাথে এটা গুণ করব, পরে এই দুইটা যোগফল দ্বারা ভাগ করলে উত্তর চলে আসবে। তো এটা হিসাব নিকাশ তো ক্যালকুলেটরে চাপ দিলে উত্তরটা চলে আসবে। সে উত্তরটা কত আসছে 0.11276। এবার এটা যোগ করতে হবে, যোগ করার পরে কত হবে 0.23 এবং 12 27 28 করে দিলাম 23। তুমি এই জায়গায় 7 রাখতে পারো ফাইনাল উত্তরে। উত্তরটা আর এমনি রাখবো না, উত্তরটা কি করব, আমরা এটা 100 গুণ করে দিব। গুণ করলে আমি কি লিখবো, এই জায়গায় 23.228% দিব, দেখানো লাগবে না। এইটা যখন আমি পার্সেন্টেজে লিখছি, এটা 100 দ্বারা গুণ করা হয়েছে, আর সাইডে যদি 100 গুণ করে লেখো মানে ধরবে না, জায়গা ধরবে না, লিখতে উদ্ভটের মতন লাগবে। যে সিস্টেমটা দিছি এটা সুন্দর। সাউন্ড ঠিকঠাক আছে কিনা রীতি একটু জানাইস তার একবার। তাহলে আমাদের আইআরআর হইল, এনপিবি হইল, পেব্যাক হইল, এবার আর বাকি আছে কয়টা, এআরআরটা বাকি রয়েছে। আর পিআই যেটা ছিল প্রফিটেবিলিটি ইন্ডেক্স, মুনাফা সূচক যে ইন্ডেক্সটা, সেটা একদম সিম্পল, এটা আমাদের কোনো ঝামেলাই নাই, দেখা মাত্র নিজেরা করতে পারবা, কোনো প্যারা নাই। প্রফিটেবিলিটি ইন্ডেক্স হলো এই যে পিআই, প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এই 20 মিনিট
মানে পিআই। এটা কি ছিল? উপরে হলো টিপিবি, টোটাল প্রেজেন্ট ভ্যালু, নিচে হলো এনসিও। তো টিপিবি কত ছিল? টোটাল প্রেজেন্ট ভ্যালু আমাদের মেন বইয়ে যে থাকবে পার্সেন্টেজটা, এটা কিন্তু দেওয়া একটা পার্সেন্টেজ দেওয়া ছিল। এই যে দেখো প্রশ্নটা কই, এই যে বাট্টার হার 12%, এই 12%-এর ভিত্তিতে আমরা কিন্তু এনপিপিটা বের করছি। সেই এনপিপির প্রেজেন্ট ভ্যালু যেটা সেটা ইউজ করতে হবে। আর যেটা নতুন করে ধরে নিলাম সেটা কিন্তু করলে হবে না। তো ইয়াটা পজিটিভটা কত হইলো? 2,49,000 কত আসছিল? $593, 2,49,593। ওই ক্যালকুলেটর থাকলে একটু ভাগ করে 2,49,500 কত? 93। সেটাকে 2 লাখ দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে অবশ্যই এই উত্তরটা কি হবে? উপরেটা যদি বড় হয় 2 লাখ দ্বারা ভাগ করলে ভাগ করলে অবশ্যই কি হবে? ভাগ করলে অবশ্যই 1-এর বড় হবে। তো 1 দশমিক কত হবে? কে নিজেরা একটু ভাগ করে দেখাও কেউ। ক্যালকুলেটর তো সাথে নাই, ভাগটা নিজেরা কেউ একটু করে দেখাও। 2,49,593, তারা আমি ভাগ করে দেখাচ্ছি, নিজেরা তো নাই কেউ। তাহলে আমাদের ভাগফলটা হয়েছিল, আমি ভাগফলটা করে আসছি। ঋত্বিক আর একটা কমেন্টস করো, 1 দশমিক কত আসছে? 2-4 সামথিং আসছে, 9-এর মতন। তাহলে আমি 2-5 দিয়ে দিব। যেহেতু এটা 1 থেকে বড়, তাহলে কোম্পানি সাপোর্ট করা যাবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এটা নিয়ে কারো প্রশ্ন থাকবে না। প্রফিটেবিলিটি ইন্ডেক্স দিয়ে এইভাবে সিদ্ধান্ত নিতে হবে। তো আর শুধু বাকি রয়েছে, বাকি সবগুলো একবার করে হয়ে গেছে। সবগুলা সূত্রের জন্য একটা একটা অঙ্ক, যে প্রফিটেবিলিটি ইন্ডেক্স বললে বের করা একবারে সহজ। আরেকটা আছে সারপ্লাস লাইফ, হয়তো তোমাদের থাকবে না, অনার্সে থাকে তো তোমাদের এটা নিয়ে দরকার নেই ঝামেলা করার। সারপ্লাস লাইফ একবারে সহজ, যদি বলতে চাও আসে, যদি নাও আসতে পারে, এটা তোমাদের আসার মানে একবারেই কম, তো একবারে সহজ তো একটু করে রাখো। সারপ্লাস লাইফ সেটা হলো কি হবে? ওই এক্সপেক্টেড ইউজফুল লাইফ, যেটা ইউজফুল লাইফ থেকে বা এক্সপেক্টেড লাইফ থেকে কি পেব্যাক পিরিয়ড মাইনাস করলে যেটা হবে সেটাই সারপ্লাস লাইফ। তো ইউজফুল লাইফ কত? 5 ইয়ার্স। আর পেব্যাক আমরা কত পাইছিলাম? 3 বছর মনে হয়। তাহলে 2 বছর হচ্ছে কি সারপ্লাস লাইফ। সিম্পল হিসাব। এবার আমাদের প্রত্যেকটা সূত্র একটা করে ব্যবহার শেখা অলরেডি হয়ে গেছে। এবার আরেকটা অঙ্ক আছে, এই অঙ্কের মধ্যে সবগুলা জিনিস চলে আসতেছে। এই অঙ্কটা একটু দেখি। ঝামেলা এই যে দ্বিতীয় অঙ্কটা হবে, এটার মধ্যে কোনো আইটেম আর বাদ নাই, সব চলে আসবে 3 নম্বর অঙ্কের মধ্যে। প্রশ্নটা আগে একটু পড়ি, এরপরে নিজেরা যদি অঙ্ক কেউ না করো, পড়ার টেবিলে না বসো, তাহলে কোনো লাভ হবে না। আমার এই করানো, তোমাদের দেখা কোনো লাভ নাই, ফলাফল শূন্য। আশা করি প্রশ্নটা দেখা যাবে। প্রশ্নটা করা হলো, যমুনা মোটরস একটি নতুন মেশিন আমদানির কথা ভাবছি। মেশিনটি আমদানি করতে খরচ হবে ক্রয় মূল্য 80,000 টাকা, আমদানি শুল্ক 10,000 টাকা, জাহাজ ভাড়া 5,000 টাকা,
কার্যকরী মূলধন 5,000 টাকা। এই যে ভিন্ন আইটেমের একটা অঙ্ক ছিল, সেটাই জায়গায় চলে আসছে। এটা ময়মনসিংহ বোর্ড 2025। আগামী 5 বছর উক্ত মেশিনের উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ যথাক্রমে 40,000 টাকা, 60,000 টাকা, 55,000 টাকা, 50,000 টাকা, 45,000 টাকা। বিক্রয়ের পরিমাণ বলে দিছি। বাট আগে যে একটা অঙ্ক করছিলাম না, যে এটা নগদ আন্তঃপ্রবাহ কিন্তু বলা ছিল, বাট এই জায়গায় দেওয়া আছে বিক্রয়, নগদ আন্তঃপ্রবাহ দেওয়া নাই, সেটা আমাদের বের করতে হবে। আগের অঙ্ক অবচয়ের কোনো বিষয় ছিল না, কারণ নগদ আন্তঃপ্রবাহ বের করে দিছি। মেশিনটি পরিবর্তনশীল ব্যয় বিক্রয়ের উপর 15%, স্থির ব্যয় প্রতি বছর 5,000 টাকা। 5 বছর পর মেশিনটি অবশিষ্টাংশের মূল্য হবে 40,000 টাকা, অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য হলো 40,000 টাকা, সেটা বিক্রি করা যাবে। তারপরে হলো উক্ত প্রতিষ্ঠানের করের হার 25%, এগুলোর কাজ করতে হবে। প্রতিষ্ঠানটি প্রতি বছর সর্বনিম্ন গড় মুনাফার হার 12%। এবার 12% থেকে যদি বেশি হয় তাহলে আমাদের কোম্পানি ভালো, না হলে খারাপ হিসাব হলো এটা। প্রথমবার বের করতে বলছে উদ্দীপকে অনুযায়ী মেশিনটির ক্রয় মূল্য ফেরত পেতে যমুনা মোটরসের কত বছর সময় লাগবে। তার মানে কি বের করতে হবে? পেব্যাক সময় বের করতে হবে। আগের ভিডিওতে পেব্যাক সময় কিন্তু বের করা হয়েছে, বাট ওই জায়গায় পেব্যাক যে সিস্টেম বের করা হয়েছে এই জায়গায় সেম সিস্টেম, বাট ওই জায়গায় কাজ ছিল একেবারেই কম, এটাতে কাজ একটু বেশি। বেশিটা কি, এটা এনসিবিটা বের করতে হবে, নিট ক্যাশ বেনিফিটটা বের করতে হবে, আগেটা বের করা ছিল। তো বের করবে কি করে, এই জিনিসটা একটু মনে রাখো। বের করার জন্য আমাদের বিক্রয় থেকে কি কি আইটেম বাদ যাবে, আমি এটা না বলে তোমাদের দেখায় দিয়ে বুঝাই দিলে আশা করি পারার কথা। বিক্রয় থেকে বাদ দিবা প্রথমবারে, গর্ত আশা করি করতে পারবা, এটা 19 তোমরা করে আসছো। বিবরণ লিখবা পরিমাণ টাকা, যেহেতু ওইগুলা হাজার লক্ষ টাকা না, তাহলে যেমনি আছে পরিমাণ টাকা টাকাই লিখবা, লক্ষ লিখতে হবে না। ধরো 10 কোটি হলে আমরা লিখতাম যে কোটি, তার মানে বা লক্ষ হলে 5টা শূন্য বাদ দিতে পারতাম। এই জায়গায় যেহেতু হাজারের ফিগার, আমাদের বাদ দেওয়ার কিছু নাই। প্রথমে লিখবো বিক্রয়, বিক্রয় থেকে বাদ দিবা পরিবর্তনশীল ব্যয়, বিক্রয়ের উপর পার্সেন্টেজ দিলে এটা ব্র্যাকেট আকারে লিখবা। তারপরে স্থির খরচ 5,000 টাকা, সেটাও ব্র্যাকেট আকারে লিখবা। তারপরে প্রত্যেক বছর অবচয় কত, যদিও অবচয়ের কথা উল্লেখ নাই, ধরে নিব অবচয়টা হচ্ছে সরলরেখী পদ্ধতিতে। আমাদের এবার প্রশ্ন হলো, আমার প্রজেক্টে টাকা গেছে কত? কিনলাম 80,000, আমদানি শুল্ক 10,000, হইল 90,000, জাহাজ ভাড়া 5,000, হইল 95,000। এই 95,000 টাকাকে কত, 95,000 টাকা থেকে ভগ্নাবশেষ মূল্য 40,000 বাদ দিতে হবে। কার্যকরী মূলধন আবার এই জায়গায় আসবে না, তো 95 থেকে 40 বাদ দিলে হবে 55,000। 55কে 5 দ্বারা ভাগ করলে 11,000 টাকা অবচয়। প্রত্যেক বছর 11,000 টাকা অবচয় লিখবো। আশা করি এই হিসাবটা ক্লিয়ার। অবচয় বাদ দিলে যে টাকাটা হবে এটার নাম কি? করযোগ্য মুনাফা। এই করযোগ্য মুনাফা থেকে কি বাদ দিবা? করযোগ্য মুনাফা থেকে করের হার বাদ দিতে হবে। করের হার বাদ দিলে যে টাকা হবে সেটা হলো কর পূর্ববর্তী নিট মুনাফা। এটা কি করে দেওয়া লাগবে না পারবা? আর কর পূর্ববর্তী নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ চলে আসবে। তাহলে আমরা পেব্যাক বের করতে ওইটা লাগবে। আর সেটা বলছে যমুনা মেশিনটি আমদানি করা উচিত কিনা বিশ্লেষণ করো। মেশিনটি সে আমদানি করবে কিনা সে বিশ্লেষণ করতে বলছে। এবার প্রশ্ন হইলো, আমাদের এই জায়গায় যেহেতু গড় মুনাফার হার একটা দেওয়া আছে, গড় মুনাফার হারটা বের করে দেখবো যে প্রজেক্টে ইনভেস্ট করা আমার যে 12% থেকে বেশি হবে না কম হয়। ওরা বলছে 12% ওরা করতেছে, আমি যদি গড় মুনাফা করে 12% বেশি পাই তাহলে প্রজেক্ট সাপোর্ট করবো। তাহলে এটা কি লিখে দিতে হবে না নিজেরা করতে পারবা? আর যদি করেই দিতে হয়, একটা অঙ্ক না হয় তাই করে দিতে। এটা হলো ময়মনসিংহ বোর্ড 2000 কত, ময়মনসিংহ বোর্ড 2025। বের করতে হবে আমাদের গ নাম্বার থেকে পেব্যাক সময় নির্ণয়, প্রকল্পে পেব্যাক সময় নির্ণয়। পেব্যাক সময় নির্ণয় করার জন্য আমাদের যা যা লাগবে সবগুলা কাজ ধাপে ধাপে আমি দেখাবো। প্রাথমিক বিনিয়োগ কিন্তু অঙ্কের মধ্যে লেখা সরাসরি আগের অঙ্কতে সুন্দর করে লেখা ছিল, একবারে মাইনাস ফিগার 2 লাখ টাকা দিয়ে দিছিল। এটাতে কিন্তু এনসিও প্রাথমিক বিনিয়োগ যে আমার সেটা কিন্তু উল্লেখ নাই। প্রাথমিক বিনিয়োগের মধ্যে কি কি আসবে? ক্রয় মূল্য আসবে, তারপরে আমদানি শুল্ক আসবে,
তারপরে জাহাজ ভাড়া আসবে। এর ক্রয় মূল্য ৮০,০০০। $৮০,০০০ সাথে আমদানি শুল্ক ১০,০০০ আর এটা ৫,০০০, এই মোট হলে ৯৫,০০০ টাকা। একটু দেখো এটা। তাহলে এবার বার্ষিক অবচয় লাগবে। তো বার্ষিক অবচয় কেমনে বের করবো? আরে এটা উড়ে খেত, মেজাজটা নষ্ট হয়ে যায়। প্রাথমিক বিনিয়োগ থেকে কি করতে হবে? ভাগ হবে আয়ুষ্কাল। ভগ্নাংশের মূল্য। তো প্রাথমিক বিনিয়োগ কয় লাখ? ৯৫,০০০। ভগ্নাংশের মূল্য ৪০,০০০। আয়ুষ্কাল ৫ বছর। তো ১ বছরে কত হয়? অবচয় কত হাজার? ১১,০০০। এটা বুঝতে আশা করি কারো সমস্যা হবে না। এবার আমাদের কাজ করতে হবে কি? প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ বের করতে হবে। কি বের করতে হবে? এই ক্লাসটা হলো খুবই গুরুত্বপূর্ণ। আগের ক্লাস, এই 2টা ক্লাস করলে কি সবগুলা বিষয় চলে আসবে। এর মধ্যে নতুন নতুন কিছু আইডিয়া আসছে, 2টা আইডিয়ার বাইরে থাকে না, কার্যকরী মূলধনের জিনিসটা চলে আসছে। প্রথমে হবে বছর বিবরণ, এইদিকে দিবা 5 বছর, 1 বছর, এই যে 5 বছর, এটা হবে বিবরণ। এটা হলো পরিমাণ টাকা। এটা বছর 1, এটা নিজেরা লিখো 2, 3, 4, 5 বছরগুলো নিজেরা সামনে বসায় দিবা। হ্যাঁ, প্রথমে কি লিখবা? বিক্রয়। বিক্রয়ের টাকাটা কত? ৪০,০০০, ৬০,০০০, ৪৫,০০০। ৪০, ৬০, ৪৫, ৪০, ৬০, ৫৫। ৪০, ৬০, ৫৫ আর একটা কত? ৫০ এবং ৪৫। $৪৫,০০০। হ্যাঁ, এবার এটিতে কি কি আইটেম বাদ যাবে? পরিবর্তনশীল ব্যয় বাদ যাবে। বিক্রয় কয় পার্সেন্ট ছিল? 15%। 4 কত হবে? ৬,০০০ টাকা। 6 কত? ৯,০০০ টাকা। এটি যেহেতু বাদ যাবে ব্র্যাকেট দিবা। এটা কত হবে? ৫ ৭৫, ৫ ৫ ২৫, ৭,০০০, ৮,২৫০ টাকা। ৮,২৫০ টাকা। ৫ ৭,৫০০ টাকা। আর যদি ৪৫,০০০ টাকা হয় তাহলে কত হবে? ৬,৭৫০ টাকা। তারপরে হলো কিসের টাকা? পরিবর্তনশীল ব্যয় হয়ে গেল। স্থির ব্যয় প্রত্যেক বছর ৫,০০০ টাকা, তাই না? প্রত্যেক বছর ৫,০০০। ৫,০০০ ৫,০০০ লিখো। এরপরে কি আছে? অবচয়। অবচয় প্রত্যেক বছরে ১১,০০০। এবারে সব একসাথে ওই বিক্রয় থেকে 3টা টাকা মাইনাস করো।
মাইনাস করার পর যে টাকাটা হবে তার নাম কি? করযোগ্য মুনাফা। সেই টাকাটা কত হয়েছে? 50 থেকে 3টা টাকা বাদ দাও। প্রথম বছর 18,000, দ্বিতীয় বছর 35,000, তৃতীয় বছর 30,750, চতুর্থ বছর 26,500, সর্বশেষ বছর 12,250 টাকা। এটা নাম হলো করযোগ্য মুনাফা। কি মুনাফা? কর পূর্ব মুনাফা বা করযোগ্য মুনাফা, যেটাই বলো, সমস্যা নাই। কর পূর্ব মুনাফা বাদ দিবা কর, কয় পার্সেন্ট? 25%। এই সবটির উপর 25% মারো, মারার পরে যে টাকাটা হবে না মাইনাস করে লেখো, এটা নাম হলো নিট মুনাফা, কর পরবর্তী নিট মুনাফা। এটা একটু দেখো, সবাই দেখতে থাকো, আমি আসতেছি এর মধ্যেই। হ্যাঁ, নিজের এটা ভালো করে একটু দেখো। তাহলে আমরা কোন জায়গায় ছিলাম? হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? ঠিক আছে, বাকি অংশটা আমি শেষ করবো এখন। তাহলে করটা ছিল 25%, 18,000 টাকার 25% কত হয়? 4,500 টাকা। $35,000 টাকার 25% কত? 8,750 টাকা। আর 30,750 টাকার 25% কত? 7,650
88 টাকা। আর 26,500 টাকার 25%, 6,625 টাকা। ওই লাইটটা দিয়ে রাখো, ওই লাইটটা দাও, অন্ধকার লাগিয়ে যাবে। আর সর্বশেষ 22,250 টাকার, 12,000 বলছি, আগেরটা ভুল করছিলাম। 22,250 টাকার 22,250 টাকার 25% হলো 5,563 টাকা। এবারে প্রত্যেক বছর টাকা থেকে এই টাকাটা বাদ দাও, বাদ দিলে কত হবে? 13,500 টাকা এবং ক্লোজ। না 25,000 এটা বাদ দিলে হবে টাকা 26,250 টাকা। আর এটা হবে 23,061 টাকা, 23,062। আর এটা হবে 19,875 টাকা। আর সর্বশেষ টাকাটা হলো 16,688 টাকা। $16,687 টাকা। সবগুলা নেগেটিভ টাকা, প্রতি বছর লাভ হয়েছে। এই যে কর পরবর্তী নিট মুনাফাকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কি দিয়া? পেব্যাক সময় বের করতে হবে। কত সময় মধ্যে আসল টাকা উঠে আসবে সেটার জন্য আমাদের পেব্যাক সময় করতে হবে। তো পেব্যাক সময় বের করার জন্য আমরা যে পর্যন্ত কাজটা করছি না, আমরা একই অঙ্কের মধ্যে করতে পারি। এটা আলাদা বক্স করার কোনো কারণ নাই। আমি ক্লোজ করে আসলে ঠিক করে এই কাজটা আমরা যোগ করব, কি অবশ্যই যোগ করে দিব। প্রত্যেক বছর 11,000 টাকা। এই দুইটা অঙ্ক ভালো করে, যে আমি দুইটা ক্লাসের মধ্যে যেগুলো করানো হয়েছে অলরেডি, এই দুইটা ক্লাসে সবগুলা নগদ আন্তঃপ্রবাহ পেয়ে গেলাম। এবার যোগ করে বসায় দাও শুধু। কত? 24,500 টাকা। আগেটা আসলে ক্লোজ হবে না, হ্যাঁ দেখি না আগে। তারপরে এটা যোগ করো 37,250 টাকা। এটা যোগ করো 24,062 টাকা। এটা যোগ করো 11, 19, 30,875 টাকা। এটা যোগ করলে 27,687 টাকা। ক্লোজ। নগদ আন্তঃপ্রবাহ পেয়ে গেলাম। তো নগদ আন্তঃপ্রবাহ হলেই কি আমাদের পেব্যাক সময় করা যায়? না, অবধিত নগদ প্রবাহ লাগবে। এই বক্সের অনুযায়ী কি করা যাবে না? বক্স অনুযায়ী কি করা যাবে না? এই জায়গায় একটা বিষয় মনে রাখো, আমাদের যে প্রাথমিক বিনিয়োগটা, মেশিন কিনতে গেছিল টাকাটা কয় লাখ? 95,000। কিন্তু 5,000 টাকা কার্যকরী মূলধন আছে। তুমি যদি 5,000 টাকা কার্যকরী মূলধন, এটা হলো মেশিনের নিট ক্রয় মূল্য, এটা বলতে পারতাম। প্রাথমিক বিনিয়োগ না বলেই মেশিনের নিট মূল্য এটা। তো এনসিও বলতে গেলে এই জায়গায় আমরা আরেকটা যোগ করে দিতে পারি, কি মূলধন? কার্যকরী মূলধন। এটার জন্য আমাদের অঙ্কের কোনো প্রভাব এখনো পড়ে নাই। 5,000 টাকা মোট হইলো কয় লাখ টাকা? 1 লাখ টাকা। প্রাথমিক বিনিয়োগ 1 লাখ টাকা। তো এই জায়গায় আমরা প্রাথমিক বিনিয়োগটা না লিখে, যেহেতু প্রাথমিক বিনিয়োগটা আমাদের মেশিনের পিছনে ব্যয় হয় নাই, তো আমরা কি লিখতে পারি? এই জায়গায় আমাদের লেখা উচিত, যেহেতু মেশিন কিনছি তাই না, মেশিন, তো মেশিনে অর্জন মূল্য লেখা উচিত। এই যে কারেকশনগুলা নর্মাল নিজেরাও করে নিবা। মেশিনে কি মূল্য? অর্জন মূল্য। অর্জন মূল্য হলো একটা মেশিন কিনে ব্যবহার করার আগ পর্যন্ত এই মেশিনের পিছনে যত টাকা ব্যয় হবে সবগুলো যোগ করি। যোগফল কিন্তু 95,000 টাকা। মেশিনের যোগফল কত টাকা? 95,000 টাকা।
মেশিনে অর্জন মূল্য বলতে আমরা এই যে কার্যকরী মূলধন বাদে বাকি টাকা যোগফলকে বোঝাচ্ছি, এটা বুঝে নিবি, এটা নিয়ে সমস্যা তোমাদের হবে না। তো পেব্যাক সময় পর্যন্ত তাহলে আমাদের কি করতে হবে, ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ বের করতে হবে। কি বের করতে হবে? ক্রমযোজিত একটু কি হবে, এই পৃষ্ঠা হবে না, তাহলে সামনে পৃষ্ঠা যাই। এই দুইটা ভিডিও ভালো করে দেখলে যতগুলো অঙ্ক আছে সবগুলো আলোচনা এটার মধ্যে চলে আসবে। কিন্তু ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়, এটা থেকে আমরা বের করবো পেব্যাক সময়টা। তাহলে আমাদের কি করতে হবে, 3টা টাকার কলাম হবে। প্রথমে হবে বছর, তারপরে বার্ষিক নগদ প্রবাহ, ক্রমযোজিত নগদ প্রবাহ। বছর কয়টা? 5টা। প্রথমে কি হবে? বছর, তারপরে নগদ আন্তঃপ্রবাহ, আর এটা হলো ক্রমযোজিত। ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। এবার আমরা কি করব, 1, 2, 3, 4, 5 বছর লিখে দিব। প্রথম বছরে নগদ আন্তঃপ্রবাহ পাইছিলাম 24,500 টাকা, তারপরে ছিল 37,250 টাকা। আরে খাতাটা কি বাঁকা হয়ে যায় নাকি? তারপরে ছিল 34,500 টাকা। আমি কি লিখছিলাম, ভুল লিখছি, দেখুন ওটা তো 23, এটা 34 হবে। হ্যাঁ, 34,500 টাকা, 34,500 টাকা। তারপর এটা হলো 30,875 টাকা। সর্বশেষ এই একটা প্রশ্ন, এই দেখো এই প্রশ্নটা, এটা শিখতে সুবিধাটা হলো বহুবিধ সুবিধা আছে এই করার মধ্যে, সংশোধনীগুলো চলে আসতেছে। সর্বশেষ বছরে আমরা যে নগদ আন্তঃপ্রবাহ বের করলাম অবচয়, এই জায়গায় আরেকটা ফাংশন আছে। শেষ বছরে আমাদের কি করতে হবে, কার্যকরী মূলধন ভগ্নাংশেষ মূল্য যোগ করতে হবে শেষ বছরে। গড়টা আমি জিগজাগ করে ফেলছি, রাখি না এই জায়গা। অবচয় যোগ করবা, ভগ্নাংশেষ মূল্য নাম হবে। কয়টা নাম হবে? আরো 2টা নাম হবে। একটা হবে এই জায়গাটা আমি লিখবো না, একটু ফাঁকা রাখবো। এই অবচয় লিখছি না, অবচয়ের নিচে লিখবো কি, ভগ্নাংশেষ মূল্য। কোন মূল্য? ভগ্নাবশেষ মূল্য। কয় টাকা? 40,000 টাকা। কোন বছর? ওই যে শেষ বছরে। আরেকটা আছে, এই যে কার্যকরী মূলধন, এটা কিন্তু মেশিন কেনার পিছনে ব্যয় হয় নাই, সেই টাকাটা কিন্তু আমার কোম্পানিতে রয়ে গেছে, আজও ক্যাশ আকারে রয়ে গেছে। এই 5,000 টাকা শেষ বছরে আবার যোগ হবে। তার মানে আমার যোগফলটা 45,000 টাকা যোগফল বেড়ে যাবে। 45,000 বেড়ে গেলে 27-এর লোক 45 যোগ করলে কত হবে? 72,687। কারেকশন হবে, খেয়াল করে নেই, হইতেইব। এই কারেকশনগুলো নিজেরা করে নিবা। 72,687, এগুলো আমি আগে যোগ করে নাই। নিজেরাও একটু ফাঁকা ভিডিও না দেখে একবার ভুল হোক আরেকবার করবা। 72,600 কত টাকা? 87 টাকা। তো পেব্যাক বের করা তো বুঝি, 24,500 আগে আসছিল, এই জায়গাও লিখো। এটা লোক এটা যোগ করো, যোগ করলে টাকাটা হবে কত? 61,750। এটার সাথে 34,000 যোগ করলে কত হবে? 95,812 টাকা। তার সাথে আবার এই টাকাটা যোগ করো, কত হবে? 1,26,600 কত? 87 টাকা। তার সাথে এটা যোগ করো, যোগ করলে উত্তরটা চলে আসবে, কত হবে? 1,99,374 টাকা হয়ে গেল। আর কোন জায়গায় যোগ বিয়োগের কাজ নাই।
এবার প্রশ্ন হলো পেব্যাক বের করবো, যে পেব্যাক বের করতে গেলে আমাদের কোন বছরে আসল টাকা উঠছে এই যে কর্মজিত নগদ প্রবাহ দেখতে হবে। প্রথম বছর উঠে নাই, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বছর উঠে গেছে। তো যে বছর আসল টাকা উঠে সেই বছরের আগের নাম হলো সি, ক্রমজিত নগদ প্রবাহ। সেই বছরটার নাম হলো এ। ওই যে বছর ক্যাপিটাল রিকভারি হবে সেই বছরের নগদ প্রবাহের নাম হলো ডি। আমি সুতরাং পেব্যাকটা বসায় দিই। আমরা জানি পেব্যাক পিরিয়ড সমান কি হয়, এ প্লাস এনসিও মাইনাস সি নিচে ডি। এই সাইড নোটে বসায় দাও। এ হলো কোন বছর, 3 বছর। আর ডি হলো কত, 30,875 টাকা। আর সি হলো কত টাকা, সি হলো 95,812 টাকা। এবার খালি উত্তরগুলো বসাও, অঙ্ক শেষ। এনসিও কয় লাখ, এনসিও ছিল 1 লাখ টাকা। আর অধিক কত, 95,812 টাকা, 30,875 টাকা। 3 এটা মাইনাস করে ভাগ করে ফলাফল তোমার আসবে কত জানো, 0.14। তার মানে 3 কত 14 বছর আমার আসল টাকা উঠে আসবে। আসল টাকা উঠে আসবে এত বছরের মধ্যে। তাহলে আমাদের এই কোম্পানি যদি বলে, সিদ্ধান্ত নিতে বলে না, যা বের করতে বলছে, উত্তরে নেই। আজ বলে কোম্পানি কেমন, কোম্পানি বলো ভালো, কারণ কোম্পানি চলবে 5 বছর, আমার আসল টাকা উঠে আসবে 3 বছর সামথিং। তার মানে কোম্পানি ভালো, এতে কোনো সন্দেহ নাই। এবার বলছিল কি করার জন্য জানো, গড় মুনাফার হার বের করতে। গড় মুনাফার হার কি বের করা লাগবে, এটা তো আশা করি পারবা। কেন পারবা জানো, গ হতে প্রাপ্ত গড় নিট মুনাফা দেওয়া আছে, বের করে লিখবা। সেটাকে গড় নিট মুনাফা বের করার জন্য কি করবা, জাস্ট যোগ করে দিবা। গ হতে প্রাপ্ত গড় নিট মুনাফা বা গ হতে প্রাপ্ত গড় নিট মুনাফা আমরা বের করে দিব। যে বছরগুলো আছে ওই যে নিট মুনাফা ওইটা ধরে নিয়ে আসবা। এই যে নিট মুনাফাটা বের করলাম না, এই যে নিট মুনাফা বের করছে। পরবর্তী নিট মুনাফা আছে যে এই সবগুলারে 5 দিয়ে ভাগ করবো। এই যে 1 টাকা, 2 টাকা, 3টা, 4টা, 5টা, এটা নিট মুনাফা। নিট মুনাফা করলে হবে নিট মুনাফা। এই পৃষ্ঠাটা ল্যান্ডস্কেপে ধরবা, তাহলে লেখাটা ক্লিয়ার হবে। তাহলে পরবর্তী নিট মুনাফাকে 5 দ্বারা ভাগ করলে, সবটি যোগ করে 5 দ্বারা ভাগ করলে গড় মুনাফা পেয়ে যাবা। গড় মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করো, নিট মুনাফা 100 দ্বারা গুণ করলে গড় মুনাফা হার পেয়ে যাবে। প্রশ্ন হলো গড় বিনিয়োগটা লাগবে এই জায়গায়। গড় মুনাফা বের করতে কোনো সমস্যা নাই, সবগুলা যোগ করে 5 দিয়ে ভাগ করো। গড় বিনিয়োগটা আমি একটু করে দিই শুধু, বাকি সব নিজেরা পারবা। যেহেতু এটা গড় বিনিয়োগটা একটু ভিন্ন, যেহেতু এই অঙ্কে কার্যকরী মূলধন আছে, তাহলে আমাদের কি লাগবে, কার্যকরী মূলধনটা আগে যোগ করে দিবা। কার্যকরী মূলধন প্লাস এই জায়গায় কি হবে, মেশিনের অর্জন মূল্য প্লাস ভগ্নাবশেষ মূল্য। লেখার জায়গায় জায়গায় নাই, ভাগ হলো 2। তো 5,000 টাকা ছিল, মেশিনে বিনিয়োগ ছিল 95,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য ছিল 40,000 টাকা। আর 2 দিয়ে ভাগ করো, ওই 2টা যোগ করে 2 দ্বারা ভাগ করে 5,000 এর লগে যোগ করলে যে হিসাব নিকাশটা আসবে, 5,000 এর সাথে এটা টাকাটা কত হয়, 67,500 যোগ করলে কত হবে, 72,500 টাকা। গড় বিনিয়োগটা যদি বুঝে যাও তাহলে বাকিটা পারবা। শুধু তোমাদের বুঝতে হবে কোনটা, গড় বিনিয়োগটা বুঝতে হবে। ময়মনসিংহ বোর্ড 2025, ময়মনসিংহ বোর্ডে আরেকটা আছে, রবিন একজন আর্থিক ব্যবস্থাপক, সেটা না কিন্তু ওইটা সহজ আছে যেটা আছে। তো ময়মনসিংহ বোর্ডের যে অঙ্কটা, এটা হলো যমুনা মোটরস। যমুনা মোটরসের অঙ্ক, ঢাকা বোর্ড 2025-এর 2টা অঙ্ক। এই 3টা অঙ্ক ভালো করে করো, দেন এই অধ্যায়ে যত অঙ্ক আছে বাকিরা সব বুঝে যাবে। এই 3 অঙ্কের মধ্যে সব আলোচনা আছে। আজকের মতন রাখবো, আল্লাহ হাফিজ।